এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ দ্বিপ্রাহরিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রতিদিন প্রতি বুধবার ঠিক বেলা 2টোর সময়, আগে আমরা 4টের সময় আসতাম, বেলা 2টোর সময় আপনারা দেখতে পাবেন এই বিশেষ সোশ্যাল এক্সপ্রেস অনুষ্ঠান। দুর্গাপুর বা দুর্গাপুরের চারপাশের বিভিন্ন যে সমস্ত সামাজিক সংস্থা নানাভাবে নানা রকম কাজ করে চলেছেন। কেউ হয়তো নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন, কেউ হয়তো সাফাই কর্মচারীদের নিয়ে কাজ করছেন, কেউ হয়তো হেমোফিলিয়া বা থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য অসুখ নিয়ে কাজ করছেন, কেউ হয়তো খেলাধুলার উন্নয়নে কাজ করছেন, কেউ কোনো গ্রাম উন্নয়ন নিয়ে কাজ করছেন। নানা ধরনের সমাজ সংস্থা, কখনো কোনো ব্যক্তি মানুষও তারা কিন্তু এই কাজ করে চলেছেন। এবং সেই সব সংস্থাগুলিকে বা কখনো কখনো ব্যক্তি মানুষের কথা বলছিলাম, তারা কাজ করছেন, তাদেরকে আমাদের দর্শকদের কাছে তাদের পরিচয় করিয়ে দেওয়া, আলাপ করিয়ে দেওয়া, আর তারা যে সমস্ত কাজ করেন সেই কাজের সঙ্গে যদি আপনারাও যুক্ত হতে চান, কিভাবে যুক্ত হবেন সেই সব কাজের সঙ্গে। হয়তো আপনার অনেক দিনের ইচ্ছা যে আমরা খেলাধুলা উন্নয়নে আমি একটু কাজ করি বা গ্রাম উন্নয়নে আমি একটু কাজ করি, সেখানে কিভাবে যুক্ত হবেন সেই সংস্থার সঙ্গে, সেসব খবরাখবর আমরা দিই প্রত্যেক বুধবার ঠিক বেলা 2টোয়। আগে যেটা আমরা বিকেল 4টেতে আপনাদের সামনে হাজির হতাম, আজকে কিন্তু একেবারেই একটা অন্যরকম বিষয়। দেখুন, আমাদের বাঙালি জীবনে তো অবশ্যই আমাদের যা কিছু যাপন, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পোশাক আশাক, আমাদের চলন ফেলন, আমাদের ভাবনা চিন্তা, সব কিছুর মধ্যে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে এড়িয়ে যাওয়া যায় না। অনেক চেষ্টা করেছেন অনেকে, কিন্তু রবীন্দ্রনাথকে শেষ পর্যন্ত এড়িয়ে যাওয়া যায় না। বাঙালি জীবনযাপনের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের দুর্গাপুরে রবীন্দ্র চর্চা, আমি বলবো, অনেকে কাজ করছে রবীন্দ্র চর্চা নিয়ে। কিন্তু সম্প্রতি আমাদের এখানে তৈরি হয়েছে টেগোর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কালচার বলে একটি সংস্থা, যারা এই রবীন্দ্র চর্চাটাকে আপামর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। সেই জন্যই তারা আগামী কয়েকদিনের মধ্যেই আয়োজন করেছেন একটি কুইজ শুধু রবীন্দ্রনাথ। আর এই বিষয়ে আমরা আমাদের আজকের অতিথি হিসেবে পেয়েছি শ্রী কাজল দাস মশাইকে, যিনি এই যে কলেজের কথা বললাম, টেগোর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কালচার, তার সভাপতি কাজল দাসকে আমরা পেয়েছি আমাদের অনুষ্ঠানের মধ্যে। কাজল, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আমাদের মনিটরটা মনে হয় কিছু গোলমাল করছে, যার জন্য মনিটরে আমরা স্পষ্ট কিছু দেখতে পাচ্ছি না, সেটা আমরা দেখে নেব। কিন্তু কাজল, আমরা যেটা আলোচনা করতে চাইছি যে এই যে আমি রবীন্দ্র কুইজ নিয়ে পরে আসব, এই যে সংস্থাটা যেটা তুমি সভাপতি, আমাদের টেগোর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কালচার, এটা কতদিন ধরে, এই কলেজটা কীভাবে কলেজটা হচ্ছে? এটা কি অন্য 5টায় যে কলেজ সেই রকম কলেজের মতোই ব্যাপারটা পড়াশোনা হবে না? আমি একটু নমস্কার, আবার আমি এক্সপ্রেস নিউজকে ধন্যবাদ জানাচ্ছি, আর রঞ্জিত গুহ মহাশয়কেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কলেজ সম্বন্ধে জানতে আগ্রহী হওয়ার জন্য। এবং আমরাও খুব গর্বিত যে দুর্গাপুরের বুকে এই ধরনের একটা কলেজ আনতে চলেছি। এই কলেজটা সম্বন্ধে বলতে গেলে আরেকটু পেছন থেকে আমাকে বলতে হবে। দুর্গাপুরের বুকে অবশ্যই একটা গর্বের জায়গা আছে আমাদের। দুর্গাপুর শিল্পনগরীর সঙ্গে সঙ্গে সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা এবং শিক্ষা, এই সবকটা
দিক একসাথে নিয়ে এগিয়ে চলেছে দুর্গাপুর। এবং এই দিকগুলো যখন নিয়ে এগিয়ে চলেছে, আজ থেকে বহু বছর আগে 1993-তে দুর্গাপুরের বুকে একটা চিন্তাভাবনা শুরু হয়েছিল। সেই চিন্তাভাবনার জন্ম দিয়েছিল দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি। দুর্গাপুর চিলড্রেন্স একাডেমির সেই সুদীর্ঘ পথ চলা তখন থেকে শুরু হয়েছিল। আশেপাশের ছোট ছোট বাচ্চাদের আসর ছিল, সেই আসরগুলোতে বাচ্চাদের সংখ্যা কমে যাওয়ার জন্য অনেকগুলো আসরকে একসাথে একত্রিত করে সেই বাচ্চাদের একটা খেলার এবং একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য অঙ্গীকার নিয়ে দুর্গাপুরের বুকে জন্ম নিয়েছিল দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি। শত পুষ্প বিকশিত হোক একসঙ্গে, এই ছিল তাদের কনসেপ্ট। তারপরে যখন খেলাধুলাগুলো যেগুলো কমতে লাগলো পড়াশোনার চাপে, তখন একটা চিন্তাভাবনা শুরু হলো। 2002 সাল থেকে চিলড্রেন্স একাডেমি শুরু করলো, একটা স্কুল তৈরি করলো, ক্লাস 7 অবধি স্কুলটা হলো। এইভাবে এগিয়ে চললো দুর্গাপুরের বুকে। তারপরে অগ্রগতি হলো, তখন একটা পুরোপুরি হায়ার সেকেন্ডারি মডেল স্কুল তৈরি হলো দুর্গাপুরের বুকে, এই চিলড্রেন্স একাডেমি দ্বারা পরিচালিত। এটা একটা সোশ্যাল প্রতিষ্ঠান। এবং এই স্কুলটা সম্বন্ধে যদি বলতে হয়, আমি ছোট্ট করে একটু বলে দিই। এই স্কুলটা একটা বিশেষ স্কুল, যেখানে ইংরেজি, বাংলা, হিন্দি 3টে ভাষাতেই শিক্ষা দেওয়া হয়। একটা কম্পোজিট টিচিং দেওয়া হয় এবং এখানে 4টে ডিফারেন্ট মডেলে এই স্কুলটা চলে। একটা হচ্ছে ডে স্কলার মডেল, একটা হচ্ছে ডে বোর্ডিং, আর একটা হচ্ছে ডে বোর্ডিং উইথ ইভিনিং টিউটোরিয়াল, আর একটা হচ্ছে ডে বোর্ডিং, আবাসিক এবং টিউটোরিয়াল সব নিয়ে এই 4টে মডেলে স্কুলটা চালু হয়। এটা এই যে আমাদের দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি যেটা আছে, চিলড্রেন্স একাডেমি অফ কালচার পুরো নামটা, সেখানে নির্ঝর নামে এক স্কুলটা আছে। সেই স্কুলটা দীর্ঘকাল ধরে চলছে এবং সেখানে যেটা আমাদের অতিথি আছে কাজল দাস। এর মধ্যে প্রিয় দর্শকদের বলে দিই, কাজল দাসকে আমরা নিয়ে এসেছি আজকে একটা অন্য বিষয়ে আলোচনা করবেন, কারণ তিনি হচ্ছেন টেগোর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কালচারের সভাপতি, সেই হিসেবে এসেছি। কিন্তু কাজল দাস কিন্তু দুর্গাপুরের অত্যন্ত পরিচিত মানুষ এই অঞ্চলের, এবং ইস্পাত শিল্পের দীর্ঘকাল ধরে তিনি নানাভাবে ইস্পাত শিল্পের সাথে যুক্ত ছিলেন এবং খুব উচ্চ আধিকারিক হিসাবে দায়িত্বপূর্ণ কাজকর্ম সামলেছেন। এবং এখনও সেই হিসাবে রিটায়ার করার অবসর নেওয়ার পরেও কিন্তু ইস্পাত কর্তৃপক্ষ কাজল দাসকে ছেড়ে দেয়নি। তারা কিন্তু এখনও তার কাছ থেকে নানা ধরনের পরামর্শ নেন এবং তিনি বিভিন্ন ইস্পাত কেন্দ্রের পরামর্শদাতা হিসাবেও কিন্তু কাজল দাস কাজ করছে। একই সঙ্গে যারা কাজল দাসকে চেনেন আগে থেকে, তারা জানেন যে চাকরির ক্ষেত্রে রোজকার যে সমস্ত, একটু আগে আমাদের আলোচনা হচ্ছিল, যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করার পাশাপাশি নিজের যে একটা নান্দনিক চেহারা, নানা দিক থেকে গান বাজনা, পড়াশোনা, এটা সেটা, গল্প আড্ডা, এসবেও কিন্তু কাজল অত্যন্ত উৎসাহীভাবে অংশ নিয়েছে। সেই গল্প আজকে অবশ্য করার সুযোগ নেই, কারণ আজকে আমরা কাজলের কাছে অন্য বিষয়ে জানবো। তো আমরা কাজল যে কথা বলছিলেন, যে এই যে নির্ঝর স্কুল, এই স্কুলের এখন ছাত্রছাত্রী সব মিলিয়ে কত? এখন ছাত্র সংখ্যা হচ্ছে 300 এবং টিচারের সংখ্যা 45। এবং পার্সেন্টেজ যদি দেখা হয়, এটা শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের মধ্যে একটা মানে ভালো নজির সৃষ্টি করা, যেখানে শিক্ষক এবং ছাত্রের পার্সেন্টেজ যেটা সবচেয়ে ভালো। এখানে এটা অনুপাত কত? এটা অ্যারাউন্ড 1:5 আসে। 1:5। কারণ সাধারণত আমাদের ভারতবর্ষ জুড়ে শিক্ষা বিভাগের বিভিন্ন, এবং পশ্চিমবঙ্গেও পর্ষদের ক্ষেত্রেও যেটা বলা হচ্ছে, ছাত্র এবং শিক্ষকের অনুপাত হচ্ছে 30:1, মানে প্রতি 30 জন ছাত্রছাত্রীর জন্য একজন করে। অবশ্য প্রকৃতপক্ষে চেহারাটা একটু অন্যরকম, সেটা প্রায় এখন 52 প্রতি ছাত্রছাত্রী 52, কিন্তু আদর্শ বললে বলছে 30। সেখানে এই স্কুল যেটা বলছে, সেই স্কুলে প্রতি 5 জন পিছু একজন শিক্ষক। এটা অত্যন্ত বলার মতো একটা কথা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা চিলড্রেন একাডেমির যে প্রাথমিক কাজকর্মগুলো শিখলাম, চিলড্রেন একাডেমির খেলাধুলার ক্ষেত্রে অনেক করেছে। তুমি জানো যে গোটা পশ্চিমবঙ্গে, কলকাতার বাইরে, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ক্লাইম্বিং, পাহাড়ে চড়ার যে আর্টিফিশিয়াল ওয়াল থাকে, তাতে চড়ার, যারা পাহাড়ে যান
পর্বতাভিযান করেন, তারা প্র্যাকটিসের জন্য একটা সুযোগ কিন্তু একমাত্র আমাদের দুর্গাপুরে চিলড্রেন্স একাডেমিতেই আছে। ওই চিলড্রেন্স একাডেমির আরও অনেক কাজকর্ম আছে, আমরা কোনোদিন চিলড্রেন্স একাডেমি নিয়ে আলোচনায় বসবো, কিন্তু আজকে আমরা প্রধানত থাকি এখন আপাতত যে এই যে কলেজটা, টেগোর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কালচার, যার সভাপতি আজকের অতিথি কাজল। কাজল, এই কলেজটা কবে থেকে ফাংশন করছে এবং কলেজটা কি অন্য 5টা কলেজ যেমন পড়ানো হয়, বিএ, বিএসসি, বিকম এরকম পড়ানো হবে না কি, এটা চাইছে কি? এই কলেজটার নাম হচ্ছে যেহেতু টেগোর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কালচার, এই কলেজটা সারা ভারতের মধ্যে বিশ্বভারতীর অনুকরণে আর একটি মাত্র কলেজ হচ্ছে যেখানে সায়েন্স, আর্টস, কালচার একসাথে মিশ্রণ থাকবে। এবং এর কনসেপ্টটা হচ্ছে আমরা এই কলেজ যে কলেজটা আমাদের এখন শুরু হয়নি, কলেজ কনস্ট্রাকশন ভিত পুজো হয়ে গেছে এবং আগামী 20 এপ্রিল এই কলেজের নির্মাণ কাজ শুরু হবে। এবং এবং আমরা ঠিক করে রেখেছি নির্মাণ কাজ বলতে মানে কলেজের বিল্ডিং, বিল্ডিং এবং আমরা বিল্ডিং তৈরি হওয়া অবধি অপেক্ষা করব না, আমরা আমাদের এক্সিস্টিং বিল্ডিংয়ে আমরা জায়গা খুঁজে নিয়ে আমরা যে ক্লাসগুলোতে বেশি ইনফ্রাস্ট্রাকচার না লাগে সেই ধরনের আমরা সেশন শুরু করব। আমরা বলতে পারি যেটাকে আমরা বলি পঠন পাঠন শুরু করা। হ্যাঁ, মানে সাধারণভাবে জিজ্ঞেস করছি আমাদের দর্শকরা উৎসাহিত পারেন, ধর কেউ এমনি সাধারণভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলো, তারপর এই কলেজে যে সে ভর্তি হতে চায় কোনো একটা বিষয় নিয়ে, সেই সুযোগটা সে কবে থেকে পেতে পারে? সেই সুযোগটা আগামী বছর থেকে সেই সুযোগটা পাবে এবং তার জন্য আমরা দুটো ইউনিভার্সিটি থেকে বিল্ডিং না হলেও অন্য ব্যবস্থা করে আমরা কলেজ শুরু করে দেবো। আমাদের অ্যাফিলিয়েশন নেব আমরা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে, আর হচ্ছে আমাদের আর্টসের জন্য আমরা নেব হচ্ছে রবীন্দ্র ভারতী থেকে। এই কনসেপ্ট নিয়ে আমরা এগোবো। মানে রবীন্দ্র ভারতী আমরা জানি কাজল তো এসব নিয়েই চর্চা করেছে, যেটা হচ্ছে যে 1961 সালে মানে রবীন্দ্রনাথের যখন শতবার্ষিকী চলছে তখন পশ্চিমবঙ্গ সরকার এই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় করেছিল, যেখানে কিন্তু একটু অন্যরকম কি বলবে কোর্স, অন্যরকম পঠন পাঠন হতো। মানে এমনিতে অন্যান্য কলেজে যে সায়েন্স, আর্টস, কমার্স পড়ানো হয় তার বাইরে অনেকগুলো সেখানে নাটক পড়ানো হচ্ছে, গান পড়ানো হচ্ছে, সেখানে এরকম অঙ্কন পড়ানো হতে পারে। তো এখানে কি সেরকম ব্যবস্থা থাকবে? এখানে সেরকম ব্যবস্থাও থাকবে। এটা আমরা একদমই বিশ্বভারতী আদলে তৈরি করব। আমাদের পরিকল্পনা এটাই রয়েছে। ভারতবর্ষের বুকে বিশ্বভারতীর আরেকটা জায়গা হবে হচ্ছে দুর্গাপুর। এই হচ্ছে আমাদের পরিকল্পনা এবং আমাদের পথ চলা। এটা হচ্ছে বলে না যে জার্নি নট দ্য ডেস্টিনেশন, আমরা সেইভাবে আমরা এগিয়ে চলবো। এবং আজকের বিশেষত আমার আসার আরও একটা ইচ্ছা আছে যে আমরা এই মাসেই আমরা গত 1 মাস ধরে শুধু রবীন্দ্রনাথকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি এবং আমরা চেষ্টা করছি মানুষের ভাবনার মধ্যে রবীন্দ্রনাথকে আরও কিভাবে প্রচার করা যায় এবং প্রসারিত করা যায়। কারণ বিশ্বের এই জ্যোতির্ময় পুরুষ তার ভাবে, ব্যবহারে, সব কিছুতে উনি একটা জ্ঞানের আলো আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং আমরা চাই এই জ্ঞানের আলোয় সবাই আলোকিত হোক। এই ভাবনা নিয়ে আমরা শুরু করছি এক অভূতপূর্ব এক মেগা কুইজ আমরা করব আমাদের এই চিলড্রেন্স একাডেমিতে। আচ্ছা, হ্যাঁ, আমরা এক মেগা কুইজ, এইটা আমরা খুব খুঁটিনাটি জানতে চাইবো, আমাদের দর্শকরা উৎসাহী যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। শুধু রবীন্দ্রনাথ নিয়ে অনুষ্ঠান শুরু হবে। তার আগে একটা কথা কাজল একটু বলে দিই, তোমার হয়তো এটা জানাই আছে যে দুর্গাপুরে কিন্তু রবীন্দ্র চর্চা দীর্ঘকাল ধরে বিভিন্ন সংস্থা করছে। একদম, আমি আম্রকুঞ্জের নাম বলতে পারি, যারা দীর্ঘকাল ধরে কিন্তু রবীন্দ্র চর্চা করছেন নানা বিষয়। আম্রকুঞ্জের আমাদের বন্ধুরা যখন আমাদের এই আলোচনা এরকম সোশ্যাল এক্সপ্রেশন অনুযায়ী আমরা একদিন ডেকেছিলাম, আলোচনা করছিলাম, সেখানে আমাদের একটা বিতর্ক খুব জমে উঠেছিল। কাজল, এই ব্যাপারে তোমার মতামত চাই যে কারখানা শহরে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা, কারখানা জীবনে রবীন্দ্রনাথের প্রয়োজনীয়তা, রবীন্দ্র মানে এই যে 3 বছর রবীন্দ্রনাথ, আমি শুরুতেও যেটা বললাম যে রবীন্দ্রনাথকে আপামর মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাদের যে প্রচেষ্টা, একটা অন্য বিতর্কও আছে, কিন্তু সেদিক থেকে তোমরা কিছু ভাবনা চিন্তা করছো কিনা বা ভাবনা চিন্তার অবকাশ এই ধরনের একাডেমিক যে ডিসকাশন তা রাখছো কিনা, যে কারখানা শহরে, কারখানা জীবনে রবীন্দ্রনাথের প্রয়োজন আছে কাজল? অবশ্যই আছে। এবং
বিশেষভাবে আছে, আমি এই জন্য বলবো যে কারণ রবীন্দ্রনাথ একসময় চেয়েছিলেন যে নিভৃতে, নিরুদ্বেগে, নির্মল এক শিক্ষা দান আমি করতে চাই সবাইকে। এবং সেই শিক্ষা যে শুধু পুঁথিগত শিক্ষা তা নয়, আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ সেরমভাবে পুঁথিগত শিক্ষা যে আনুষ্ঠানিক মানে সংস্থাগত স্কুলে গিয়ে উনি পড়েননি, সেটা আমরা অনেকেই জানি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে রবীন্দ্রনাথ আমাদের জীবনের সব সময় জড়িয়ে আছে সবভাবে। আমরা যে কোনো আমাদের মানসিক অবস্থা, মনের অবস্থা বা রবীন্দ্রনাথ অনেক বেশি প্রাসঙ্গিক, আজকের যুগে আরও বেশি প্রাসঙ্গিক। শুধু কারখানা বলে নয়, কারখানা তো মানুষ দিয়ে তৈরি, এবং মানুষই তো সব। মানুষ যদি তার পরমাত্মা, উনি কী করতেন, উনি ওনার পরমাত্মাকে মানে জাগিয়ে তুলতেন, তার মধ্যে চেতনা সম্প্রদান করতেন, এটাই তো উনি করতেন। এবং সেই চেতনা যদি মানুষের মধ্যে না থাকে, সে আমি কারখানায় থাকি আর যেখানেই থাকি, আমি তো সফল হব না। তো রবীন্দ্রনাথ সব রকমভাবে আমাদের সাথে প্রতিটা মুহূর্তের সঙ্গী। আমি দীর্ঘকাল চাকরি জীবনে এই সময়টা পাইনি, অবশ্যই পাইনি, আমি স্বীকার করে নিচ্ছি। আমি এখন অবসরে কিছুটা অবসর পেয়েছি, সেই সময় আমি একটু খোঁজার চেষ্টা করছি। এবং আমাদের যে সংস্থার যে মূল কাজ হচ্ছে দুর্গাপুরে বহু রবীন্দ্র বিশেষজ্ঞ আছেন, দুর্গাপুরের বাইরে বহু রবীন্দ্র বিশেষজ্ঞ আছেন। আমরা বিশেষজ্ঞ নই, আমরা চাই যে এই বিশেষজ্ঞদের দিয়ে এনে এই বিশেষজ্ঞদের কথা সবার কাছে প্রচার করে দিতে। আপনি যে বললেন মধুকুঞ্জ, সুশান্ত আম্রকুঞ্জ, সুশান্ত বাবু, ওনার উদ্যোগে আমাদের 4 দিন ব্যাপী ওইটাই আমরা আসবো। আমাদের দীর্ঘ 1 মাস ব্যাপী পরিকল্পনা চলছে এবং আগামী 18 তারিখ থেকে 4 দিন ব্যাপী আমাদের যাচ্ছে শুধু রবীন্দ্রনাথ। এখানে আমরা এক এক দিন এক এক রকমভাবে অনুষ্ঠান করব, যেখানে দুর্গাপুরের সব বিশেষজ্ঞ এখানে আমাদের সাথে থাকবে। আমরা চাই এই জিনিসটাকে সংগঠিত করতে, যাতে তাদের সবার জ্ঞান, তার জ্ঞানের আলো আমাদের কাছে আরও ছড়িয়ে পড়তে পারে। আমরা স্কুল স্টুডেন্টদের দিয়ে যে মেগা কুইজ করতে চলেছি, এটার পিছনে এটা কারণ, এটা মেগা কুইজ আমাদের যে এটার নাম হচ্ছে অজয় দামোদর কংসাবতীর তোলপাড় করা মগজযুদ্ধ দ্বিতীয় ভাগ। এবং এইটা নির্মাল্য ঘোষ মেমোরিয়াল কুইজ আমরা নাম দিয়েছি, যে যিনি নির্মাল্য ঘোষ আমাদের শ্রদ্ধেয় একজন ছিলেন, টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন এবং ইস্পাত শিল্প জড়িত ছিলেন। তাকে আমরা সম্মান দিয়ে আমরা এই মেগা কুইজটা করতে চলেছি। কিন্তু বিষয় হচ্ছে শুধু রবীন্দ্রনাথ। এই মেগা কুইজটা যে হবে, এটা কত তারিখে হচ্ছে? মেগা কুইজটা হবে হচ্ছে 21 তারিখ, 21 এপ্রিল, মানে এই 21 এপ্রিল। কারা অংশ নেবে? এখানে অংশ নেবে স্কুলের স্টুডেন্টরা। আমরা রাঢ় বাংলা যেটা বলছি, বা এই যে তুমি অজয় দামোদর কংসাবতী, পুরুলিয়া, বর্ধমানের 2 জেলা, বাঁকুড়া, বীরভূম, এই 5টা জেলায় আমাদের সংগঠকদের তরফ থেকে 5টা জেলায় প্রতিদিন প্রতি মুহূর্তে এখান থেকে লোকে যাচ্ছে, সশরীরে গিয়ে মানে প্রচার করছে। কতগুলো টিম আসবে তোমার মনে হয়? এখন অবধি আমাদের আপডেট আমরা এটা চলছে, এটা তো অনলাইন রেজিস্ট্রেশন চলবে 20 তারিখ অবধি। অনলাইন রেজিস্ট্রেশন চলবে, এর মানে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে অলরেডি। এবং আমাদের কাছে সারা, এটা কি মানে একজোড়া করে না দলগত হবে? এটা হচ্ছে একটা টিম হবে, একটা টিমে 4 জন করে স্টুডেন্ট থাকতে পারবে, সেই একটা দল। এরকম দলগতভাবে এই কুইজটা বিভিন্ন রাউন্ড যেমন হয়, বিভিন্ন রাউন্ড হয়। এবং কুইজের বিষয় হবে শুধু রবীন্দ্রনাথ। তো হবে স্কুলের ছাত্রছাত্রীরা, আমাদের যারা অভিভাবকরা আছেন বা স্কুলের মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের কাছে বলছি যে আগামী 21 এপ্রিল শুধু রবীন্দ্রনাথ কেন্দ্রে কুইজ হবে। আপনাদের ছেলে মেয়েদের বা আপনাদের স্কুলের ছাত্রছাত্রীদের অংশ নিতে বলুন, আপনারা আসুন। এটা একটা, এর আগে কোথাও ঠিক শুধু রবীন্দ্রনাথকে নিয়ে কুইজ হয়েছে কিনা আমার অবশ্যই জানা নেই। যদি না অন্তত এই অঞ্চলে আমার মনে পড়ছে না এর আগে কোথাও হয়েছে। আপনারা কিন্তু আমি বলছি যে আসবে, ধরো যাতায়াত করবে, প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার তো একটা প্রাইজ থাকে। অবশ্যই আমাদের প্রথম যে কুইজটা হয়েছিল, প্রথম ভাগ যেটা অজয় দামোদর কংসাবতী মগজযুদ্ধ, প্রথম ভাগ হয়েছিল আমাদের 2009 সালে।
সারা জাগানো ওদের প্রতিযোগী এসেছিল, এখানে অনুষ্ঠিত হয়েছিল, এবং এর প্রাইজ আমরা অর্থ দিয়েও করেছিলাম, আর্থিক ভাবেও করেছিলাম, এবং তার প্রাইজ আর্থিক প্রাইজই থাকে এখন। হ্যাঁ, এবং তার মূল্য আমরা এর আগের যে কুইজ হয়েছিল ওটাতে প্রায় লাখ টাকা করে ফার্স্ট প্রাইজ ছিল, 1 লাখ। এটা বোধহয় আর কোনো কুইজের মধ্যে আমরা জানি না এরমভাবে কুইজ কেউ আয়োজন করে কিনা যার প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা। আর এটা তো অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার, আমি ভাবতেই পারছি না যে 1 লক্ষ টাকা পুরস্কার পাবে রবীন্দ্রনাথকে নিয়ে কুইজ করলে। রবীন্দ্রনাথ নিয়ে যারা পড়াশোনা করছেন, চর্চা করছেন, ছেলে মেয়েদের তৈরি করে দিন। আচ্ছা, আমি একটা তোমরা বলছো কুইজটা হবে 21 তারিখ, আর 4 দিন ধরে প্রোগ্রাম হবে। 4 দিন ধরে, বাকি 4 দিন কি প্রোগ্রাম? 18 তারিখ, 18, 19, 20, 21 এই 4 দিন অনুষ্ঠান হবে আমাদের। আমরা দীর্ঘ 1 মাস ব্যাপী করে চলেছি শুধু রবীন্দ্রনাথ। আগামীকাল আমাদের সংস্থার তরফ থেকে দুর্গাপুরের সংলগ্ন এবং দুর্গাপুরের যত কবি সাহিত্যিক আছেন, রবীন্দ্র অনুরাগী আছেন, সবাই আছেন। এটা আমরা দীর্ঘ 1 মাস ধরে করে চলেছি, কিন্তু বড় অনুষ্ঠান আমরা করতে চলেছি 18 তারিখ থেকে। 18 তারিখে আমাদের এখানে আসবে, মানে আগামীকাল যারা এই যে 4 দিন ব্যাপী শুধু রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা, কথাবার্তা, কুইজ ইত্যাদি হবে, সমস্ত ব্যাপারটা সাংগঠনিক দিক থেকে আগামীকাল একটা সভা ডাকা হয়েছে। কটা সময়? না, আগামীকালের সভা শুধু সাংগঠনিক আলোচনার জন্য নয়, সাহিত্য অনুরাগীদের ডাকা হয়েছে সন্ধ্যাবেলা 5টার সময়। ওয়াকিবহল না, চর্চা, রবীন্দ্র চর্চা। আচ্ছা, রবীন্দ্র চর্চা 5টার সময়। কোথায়? 5টার সময় আমাদের চিলড্রেন্স একাডেমির অডিটোরিয়ামে। চিলড্রেন একাডেমি অডিটোরিয়াম মানে দোতলায়? দোতলায়। তো উঠতে অনেকের অসুবিধা হবে। যাই হোক, ঠিক আছে, দরকার হলে একতলা তো করা যাবে, সেটা করা যাবে, সেটা নিয়ে অসুবিধা না। আমি আমার একটা অনুরোধ করছি, যেমন আমার প্রিয় দর্শকদেরও বলছি যে আপনারা সবাই আসুন, বাড়ির অভিভাবক যারা আছেন বা স্কুলের মাস্টারমশাইরা, শিক্ষিকারা যারা আছেন, ছেলে মেয়েদেরকে তৈরি করুন। এবং এই জন্য 1 লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ মানে একটা বিরাট ব্যাপার, কোনো সন্দেহ নেই। এর আগের বার ছিল, তোমরা এটা এবার বাড়তেও পারে হয়তো, বা জানি না, যাও সেটা যাও, এবার এখনো সিদ্ধান্ত নিইনি। আমার একটা অনুরোধ হচ্ছে যে এই 4 দিনের মধ্যে কোনো একদিন, আমি যে প্রশ্নটা তুললাম পক্ষে, যে অন্য একটা বিষয় আমাদের আলোচনা হচ্ছিল সেখানে আসার আগে এই কাজল দাসের সঙ্গে, যে কারখানার সঙ্গে রবীন্দ্রনাথ কীরকম জানি একটু সভ্য ভব্য, একটু শিক্ষিত সমাজের ব্যাপার স্যাপার হয়ে গেছে। আমরা যেটা বলি শহুরের লোকেদের একটা বিনোদনের মধ্যে রবীন্দ্রনাথ এসে গেছে। রবীন্দ্রনাথ একটু অন্যরকম, এই খেটে খাওয়া মানুষের জন্য, প্রকৃতপক্ষে যারা ঘাম ঝরিয়ে কাজকর্ম করেন, জীবিকা অর্জন করেন। রবীন্দ্রনাথ নিজে অবশ্য বলেছেন যে গেল বিচিত্র পথে, সব জায়গায় যেতে পৌঁছান, কিন্তু আমরা তাকে কিভাবে পৌঁছে দিতে পারি এ ব্যাপারে কোনো আলোচনা বা বিতর্ক সভার আয়োজন করা যায় কাজল? অবশ্যই যায়। আপনার এই কথা থেকে আমি একটা নিলাম, আমি আলোচনা করব। আমি আপনাকে একটা কথা বলি, ওনার যে বাণী, চিত্ত যেথায় ভয় শূন্য, উচ্চ যেথায় শির, আপনি এই যে বাণীটা, এই বাণীটা তো শুধু সাহিত্য বা সাহিত্য অনুরাগীদের একটা সম্বল নয়, এটা তো প্রতিটি মানুষের, প্রতিটা ক্ষণের। আমরা হতে পারি আমরা কারখানার সাথে যুক্ত, কিন্তু আপনাকে আগেই বললাম যে আমরা সবাই আসলে মানুষ, আমাদের মনে একটা তো মনও রয়েছে, এবং মনটাকে পরম শক্তি উনি যে জাগ্রত করতেন, উনি যে চেতনা সম্প্রদান করতেন, ওনার কাজ তো, উনি তো জীবনশিল্পী ছিলেন, উনি প্রকৃত অর্থে জীবনশিল্পী, এবং ওনার কাজই ছিল মানুষ তৈরি করা। আপনি শিল্পে থাকুন, আপনি সাহিত্যে থাকুন, যেখানেই থাকুন। তো এই জন্যই আমরা রবীন্দ্রনাথকে আরও খুঁজতে চেষ্টা করছি, আরও আবিষ্কার করতে চেষ্টা করছি, এবং দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি, দুর্গাপুরের বুকে আমি যাই, সারা ভারতবর্ষে এই প্রথম এই ধরনের অনুষ্ঠান করতে চলেছে, যেটা রবীন্দ্রনাথকে আরও নতুন করে আমরা খোঁজার চেষ্টা করছি, আরও নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তার জন্য আমরা বিশেষজ্ঞ আনছি। আমরা 18 তারিখে আমরা একজন বিশেষজ্ঞকে আনছি, স্বনামধন্য শ্রী সুশান্ত কুমার দত্তগুপ্ত। উনি ছিলেন আমাদের প্রাক্তন উপাচার্য বিশ্বভারতীর, এবং বিশিষ্ট পদার্থবিদ একসঙ্গে। উনি পদার্থবিদ ছিলেন বেসিক্যালি, কিন্তু রবীন্দ্র অনুরাগী ছিলেন। তো সুতরাং কোথাও না কোথাও
না, পদার্থবিদরা রবীন্দ্রনাথের আগে কিন্তু আজকে নতুন নয়। তুমি যদি আমাদের জগদীশ চন্দ্র বসুর কথা বলো, আমাদের অত বড় বৈজ্ঞানিক মানে পৃথিবীব্যাপী, তিনিও কিন্তু রবীন্দ্রনাথ আগে মানে রবীন্দ্র পরিমণ্ডলের মধ্যেই ছিলেন। একদম এমন নয়। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয় জানো তো। আমরা অনেক সময় ভাবি এমনি এটা সাধারণ কলেজ বিদ্যামহাবিদ্যালয়গুলোতে যেমন হয়, আর্টস অ্যান্ড সায়েন্স জানো দুটো এমন একটা দুজন বৈরিতা আছে, হ্যাঁ ও আর্টস সায়েন্স, কিন্তু ব্যাপারটা তো তা নয়। এবং রবীন্দ্রনাথ তো তার বিজ্ঞান চেতনার দিক থেকে তার বিভিন্ন লেখালেখি যা বিজ্ঞানের উপর আছে সে চমৎকার। না আমরা আমাকে আপনাকে একটা ছোট্ট কথা বলে, আপনি যে ছোট্ট একটা মিশ্রণের কথা বললেন আর্টস অ্যান্ড সায়েন্সের, এই যে আমি একটু আগে বললাম নির্ঝর স্কুলের যে কনসেপ্ট, এখানে যে স্টুডেন্ট আর টিচারের পার্সেন্টেজ আপনি দেখলেন, খুবই ভালো একটা পার্সেন্টেজ। এবং এখানে বিশেষভাবে একটা দিকে দেখা হয় যে টিচার যারা তাদেরকে আরও ভালোভাবে আরও ট্রেনিং দেওয়া, আরও টিচিং করা, তাদের ইয়েটা বাড়ানো। এবং কম্পোজিট টিচিং যে কথাটা বললাম, এখানে একদম ক্লাস নার্সারি থেকে এদের ল্যাবরেটরিতে যেতে দেওয়া হয়। এবং ধরুন আপনাকে একটা ক্লাস নেওয়া হচ্ছে সোশ্যাল সায়েন্সের উপর অথবা পলিটিক্যাল সায়েন্সের উপর, পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা চলে যাব হয়তো কোনো সায়েন্সের একদম বেসিক সায়েন্সে ঢুকে যাব। এইরকমভাবে সংমিশ্রণ করা হয়। বিশেষভাবে তৈরি করা বিভিন্ন ধরনের মডুল আছে যেখানে আর্টস সায়েন্সটাকে মিলিয়ে আমরা দেখানোর চেষ্টা করি, স্কুলে পড়ানোর চেষ্টা করি এবং খুব ভালোভাবে সেটা আমরা স্টুডেন্টদের মধ্যে ঢোকাতে পারি। সুতরাং আর্টস সায়েন্স এখানে মিলেমিশে একাকার। এই মিলেমিশে একাকারটাই আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু যদি এক কথায় সত্যি কিছু বলতে যায় তাই তিনি সবসময় বলতেন এই মিলেমিশে একাকারটাই খুব জরুরি। সার্বিকভাবে দেখা সমস্তটা, খণ্ডভাবে না, একটা অখণ্ড চেহারা চেষ্টা করছে রবীন্দ্রনাথ। কিন্তু কাজল, আমি আজকে বিতর্কে কোনো যেতে চাইছি না, যদি কোনোদিন সুযোগ হয় অন্য জায়গাতে আলোচনা আমরা করব। যে একটা ব্যাপার হচ্ছে যে কি জানি কেন রবীন্দ্রনাথকে নিয়ে কিছু শুদ্ধাচারী মানুষ যারা ভীষণভাবে, এমনকি আমি এমনও দেখেছি কাজল যে রবীন্দ্রসঙ্গীত যারা গাইবেন তাদের পোশাকও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, যেন ডেনিম পরে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না। এরকম অদ্ভুত ব্যাপার আমরা দেখেছি। এই শুদ্ধাচারী মানুষদের থেকে না আমার খুব ভয়, মানে তারা না রবীন্দ্রনাথকে নিজেদের কুক্ষিগত করে নিচ্ছে। আজকে তোমাকে বিশেষ করে বা তোমাদের সংস্থাকে এখানে আমন্ত্রণ জানার পিছনে আমার এটা একটা কাজ, যে আমার মনে হয়েছে তোমাদের চেষ্টাটা হচ্ছে এই রবীন্দ্রনাথকে যারা কুক্ষিগত করে নিচ্ছেন তাদের থেকে চিনিয়ে নিয়ে সাধারণ মানুষের কাছে এটা প্রচার করে চলে যাওয়ার একটা চেষ্টা বা উদ্যোগ হচ্ছে বলে আমার মনে হয়েছে। তোমার কি মত? আপনি আমাকে আরেকটু মানে অনুপ্রাণিত করলেন বা আরও উদ্বুদ্ধ করলেন কিছু। মানে আমি আমার কথা বলছি, অন্যের কথা বলছি। আমি যখন ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত শুনতাম, দেখতাম বড়রা শুনছেন এবং একটা কেমন জানি একটা মনের মধ্যে একটা ভাব ছিল, একটা ধারণা হয়েছিল যে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বড়দের গান, ওখানে ছোটদের জায়গা নেই। তারপরে আমরা আরও কিছুদিন পরে দেখলাম বিশ্বভারতী যে রবীন্দ্রসঙ্গীত এবং তার উপর যে ওনাদের এটা রেখেছিলেন, সত্যটা ছিল, সেগুলো আস্তে আস্তে চলে গেল, মানুষের মধ্যে ছড়ানো আরম্ভ করলো। এবং রবীন্দ্রনাথকে কোনোভাবেই কেউ বেঁধে রাখতে পারবেও না। এবং রবীন্দ্রনাথকে বুঝতে আরও কয়েক হাজার বছর লেগে যাবে, রবীন্দ্রনাথকে বুঝতে পারবে না। আমরা খুব সাধারণ মানুষ, আমরা রবীন্দ্রনাথকে বুঝতে চেষ্টা করি রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে, কারণ এটা খুব সহজে আমরা পাই। রবীন্দ্রনাথের একটা গান, একটা কবিতা, এবং তাতেই বাণী থাকে, তাতেই পৌঁছানো যায় পরমাত্মার কাছে, ঈশ্বরের কাছে। কিন্তু রবীন্দ্রনাথ তো শুধু তাই নয়, রবীন্দ্রনাথের আরও অনেক কিছু আছে। উনি অনেক স্বপ্ন দেখতেন, ওনার জীবদ্দশায় অনেক স্বপ্ন দেখিয়েছেন আমাদের সবাইকে। তুমি যেটা বলছো না, তোমার কি উদ্ভূত, দেখো রবীন্দ্রনাথ আমি তোমার কাছে যেটা মানে আমার সত্যি ভীষণ আকর্ষণ করেছে তোমাদের এই কাজকর্মগুলোকে। এই জন্য আমার মনে হয়েছে, আমি নিজে এটা খালি ভাবতাম যে রবীন্দ্রনাথ কাদের? রবীন্দ্রনাথ কি ক্ষেত মজুরদের না? রবীন্দ্রনাথ কি সাধারণের জন্য নয়, যিনি অনেক লেখাপড়া হয়তো জানেন না? আর রবীন্দ্রনাথ নিজেও বলতেন, তুমি যেটা বলছো যে আর কিছু বেঁচে না তার গান বেঁচে থাকবে। রবীন্দ্রনাথের চিত্রকলা, রবীন্দ্রনাথের সমবায় আন্দোলন,
রবীন্দ্রনাথের কৃষি ভাবনা কোন দিকে কোথায় শরীর চর্চা, হ্যাঁ শরীর চর্চা, হ্যাঁ স্বাস্থ্য। আজকে জুজুৎসু এই খেলাটা রবীন্দ্রনাথ ভারতবর্ষে নিয়ে আসে। একদম রবীন্দ্রনাথ তার নিজের ছেলেকে সেই সময় কৃষিবিদ্যা শেখানোর জন্য বিদেশে পাঠাচ্ছেন, নিজে সমবায় আন্দোলন করেছেন পাশেই শ্রীনিকেতনে, এখনো তার চেহারা দেখতে পাবে। তো রবীন্দ্রনাথ, কিন্তু রবীন্দ্রনাথকে কি জানি কিছু কিছু লোক, আমাদের লোক, হ্যাঁ, ছোঁয়া বাঁচিয়ে রাখতেন, ফলে অনেক মানুষ কিন্তু রবীন্দ্রনাথ থেকে সরে গেছেন, যে ওই মানুষগুলোর জন্য যারা রবীন্দ্রনাথকে কুক্ষিগত করতে চান। আমার আবেদন তোমার কাছে, তোমার এই যে কাজগুলো করছো কাজল, এবং এই নিয়ে তোমার ভাবনা কি বলো, যে এইখান থেকে নিয়ে রবীন্দ্রনাথকে সাধারণ মানুষের কাছে আর একটু পৌঁছে দেওয়ার এই দায়িত্বটাকে তোমরা নিচ্ছ? আমরা তো এই চেষ্টাই করে চলেছি, আমরা এই চেষ্টাই করে চলেছি। আমরা দীর্ঘ 1 মাস ধরে আমাদের সীমিত ক্ষমতায়, আপনি জানেন যে আমাদের চিলড্রেন্স একাডেমির যারাই এখানে যুক্ত আছেন প্রত্যেকেই নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে এই সংস্থার জন্য কাজ করেন। তারা প্রতিটা জেলায় জেলায় সবাই সশরীরে যাচ্ছেন, প্রতিটা স্কুলে গিয়ে দেখা করছেন, এবং বিভিন্ন জায়গায় তারা গিয়ে থেকে এর প্রচার করার চেষ্টা করছেন, এবং এর ফলও পাচ্ছি আমরা। আমাদের উদ্দেশ্যটাই এটা, যে এই রবীন্দ্রনাথকে আরও নতুন করে পাওয়া, রবীন্দ্রনাথকে নতুন করে আবিষ্কার করা। রবীন্দ্রনাথের পড়া শেষ করতে গেলে কয়েক হাজার বছর লেগে যাবে, আমার নিজস্ব ধারণা। হ্যাঁ, আপনি তাই তো নয় কি, আপনি কে শেষ জানবে যে রবীন্দ্রনাথ বলতে পারে যে আমার রবীন্দ্রনাথকে জানা হয়ে গেছে? আমার মনে হয় না কেউ বলতে পারবে। আচ্ছা, কতগুলো ছোটোখাটো ব্যাপার আমাদের দর্শকরা উৎসাহী হিসেবে জানিয়ে দিই। এই যে শুধু রবীন্দ্রনাথকে নিয়ে কুইজ হচ্ছে, এটা কি সারাদিন ব্যাপী চলবে? একদিন মানে সকাল থেকে যারা 200টা দল যদি আসে, এটা আমরা অনলাইনে আমাদের পরিকল্পনা হচ্ছে 3টে থেকে শুরু হবে, আর ওদিকটা সন্ধ্যের দিকটা আনলিমিটেড, মানে যতদূর হয়। আমরা এর আগের বার যেটা প্রথম ভাগ করেছিলাম, প্রথম ভাগে আমরা দেখেছিলাম যে আমাদের এক্সপেক্টেড ধর কতগুলো দল আসতে পারে, মোটামুটি 100 দল বা 200 দল, বা এখন আমরা এক্সপেক্ট করছি আমরা অন্তত 100 দল পাবো। 100টা দল যদি আসে একসাথে, তো 100 দলকে বসে হতে পারে, অতটা জায়গা আমাদের হবে কিনা প্রতি দলে বিভিন্ন স্টেজে হবে। হ্যাঁ, তার মানে ভাগ করে নিতে হবে, গ্রুপ করে নিতে হবে, সেখান থেকে আবার পরের রাউন্ডে উঠবে, তারপরে পরে। এটা তো বেশ সময় নেওয়ার ব্যাপার আছে, সময় এবং অনেক আয়োজনেরও ব্যাপার আছে, এই আয়োজনের মধ্যে একটা অন্যতম হচ্ছে, ধরো এই যে তুমি বলছো কংসাবতী, অজয়, দামোদর, বীরভূম বা বাঁকুড়ার কোনো প্রান্ত থেকে যারা আসবে এখানে এসে থাকতে হবে, বিকাল থেকে তুমি বলছো আনলিমিটেড চলবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি করবে? তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের যে আবাসিক এটা রয়েছে, যে হোস্টেলটা রয়েছে, না এটা আমাদের দর্শকরা জানতে চান আসলে, যে যাবো তো আপনার ওখানে দুর্গাপুরে এটা তো অংশ নিতে, তারপরে কোথায় থাকবো, কোথায় কি খাবো, কি ব্যবস্থা, এটা তো একটা গুরুতর। খাওয়ার ব্যবস্থা পুরোটাই আমাদের কাছে রয়েছে, এবং আমাদের যে আবাসস্থলটা রয়েছে ওখানে আমাদের অ্যাকোমোডেশনের জন্য সেটা মানে অর্থাৎ আমাদের ছাত্রছাত্রী এবং তাদের সঙ্গে যারা অভিভাবক বা শিক্ষকরা আসবেন তাদের থাকা খাবার অন্তত ন্যূনতম ব্যবস্থাটুকু হয়ে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা না। আচ্ছা, এর কোনো ফিস আছে? হ্যাঁ, অবশ্যই এটা ফিস রয়েছে, খুবই নমিনাল আমরা রেখেছি। পার গ্রুপ 200 টাকা করে, মানে 4 জনের মিলে যে প্রতিযোগিতা অংশ নেবে সে একটা গ্রুপের 200 টাকা। আর পুরস্কার আশা করা যাচ্ছে 50,000, 1 লাখ এরকম, মানে এরকম হবে, দেখা যাক সেটা যেরকম হবে। এবং এটা তো থাকে শুধু যে চ্যাম্পিয়ন যিনি হবেন, বিজয়ী যিনি হবেন, তিনি যে একটা 1 লাখ টাকা পাবেন তা নয়, হয়তো এরকম হবে, হয়তো যে গ্রুপের উঠলে পরে একটা রাউন্ড পার হলেই হয়তো কিছু কিছু প্রাইজে হয়তো ব্যবস্থা থাকবে। এবং তাছাড়া তাদের অন্যান্য কিছু শংসাপত্র বা শংসাপত্র, মেডেল, সব রকম ব্যবস্থাই থাকবে, সেগুলো সব থাকছে। তো এটা তো খুব বড় আয়োজন, এটা খুবই বড় আয়োজন। এই জন্য এই আয়োজনটা তখনই সফল হবে, আমরা আজকের এই এক্সপ্রেস নিউজ এবং আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞ যে আমরা চাই যে এখানে পার্টিসিপেশন আর মানুষের আশাটা বেশি জরুরি, মানুষের যোগদানটা আমাদের কাছে বেশি জরুরি, তাহলেই এটা সফল হবে। এবং আমাদের হতে পারে সাংগঠনিকভাবে কাজটা আরও বেড়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু সবাই যদি এসে জয়েন করে তাতে আমাদের
লাভ আরও বেশি। আমাদের যে আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, যে রবীন্দ্রনাথকে প্রচার করার যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি, সেটাই আমাদের স্যাটিসফ্যাকশন দেবে। তার মানে সমস্ত এই মহকুমা কেন, এই অঞ্চল, গোটার আর অঞ্চল যারা যেটা বলছেন কাজল, যে রবীন্দ্রনাথ মানুষজন এই যে নতুন এই কাজটা হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়ে যান নানাভাবে। আপনি এসে পরামর্শ দিতে পারেন, আলোচনা করতে পারেন, নিজের কাজে কিছু কায়িক শ্রম দিতে পারেন, নানাভাবে আপনারা যুক্ত হলে সেটা সাদরে নেওয়া হবে যদি কেউ এসে। অবশ্যই। কিন্তু একটা জিনিস, এটা অবশ্য তোমাদের নিজস্ব ব্যাপার, তুমি উত্তর দিতেও পারো নাও পারো। এই যে কলেজটা হয়েছে, তুমি সভাপতি নির্বাচিত হয়েছে, এটা অত্যন্ত আনন্দ খবর। কারণ ব্যক্তিগতভাবে আমাদের আজকের অতিথি কাজল দাসকে যারা জানেন, যে তিনি ইস্পাত শিল্পের খুব গুরুতর দায়িত্ব, খুব উচ্চ দায়িত্ব অত্যন্ত পারদর্শিতার সঙ্গে তিনি পালন করেছেন। সেদিক থেকে ঠিক আছে, কিন্তু এইসব কাজ বা একটা কলেজ ম্যানেজিং কমিটির বাকি যারা সদস্য আছেন তাদের দক্ষতা পারদর্শিতার সঙ্গে সঙ্গে রবীন্দ্র ভাবনায় শিখতে হতে হবে, তা নাহলে কাজটা এরকমভাবে তো করতে পারবে না। সেদিক থেকে তোমাদের কীরকম এগিয়েছে, মানে আমি এটা জানতে চাইছি। এটা ব্যক্তিগত কৌতূহল, তুমি উত্তর দিতে পারো নাও পারো। না 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 না, এটা আপনি একদম সঠিক প্রশ্ন করেছেন। যে আমরা রবীন্দ্রনাথকে মানে খুব যদি সত্যি কথা বলি, আমরা রবীন্দ্রনাথকে জানি রবীন্দ্রনাথের গান আর কবিতায়, আমরা সাধারণ মানুষ যারা, আর রবীন্দ্র বিশেষজ্ঞ যারা, তারা রীতিমতো আম্রকুঞ্জর নাম যেটা বললেন, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা রবীন্দ্রনাথকে নিয়ে দীর্ঘ আলোচনা এবং তার সম্বন্ধে পড়াশোনা করেন। আমরা সেটাই করতে চলেছি, যে আমাদের নিজেদের যারা সংগঠনের মধ্যে আছে, যারা যত টিচার সাংগঠনিক যারা আছে, প্রত্যেককেই রবীন্দ্র ভাবনায় একটা আমরা ইয়ে করতে চাইছি, খুব জরুরি। এবং ভাবনাটার তার প্রসেস হচ্ছে, আমরা দীর্ঘ 1 মাস ধরে আমরা যখনই আলোচনা করেছি, কেউ না কেউ কোনো না কোনো বিশেষজ্ঞ, রবীন্দ্র বিশেষজ্ঞকে আমরা আনছি এবং তার কাছ থেকে আমরা শুনছি। আমরা সব জানি না, আমরা তার কাছ থেকে শুনছি, আমরা যতটুকু জানি তার থেকে আরও বেশি জানার চেষ্টা করছি। এবং আমাদের এই চেষ্টা, আপনাকে বললাম, আমাদের এখানে বিশ্বভারতীর যে প্রাক্তন আচার্যকে আমরা ডেকেছি, উপাচার্যকে, উনি আসবেন। আর তাছাড়া আমাদের দুর্গাপুরের আঞ্চলিক যারা রবীন্দ্র অনুরাগী, রবীন্দ্র বিশেষজ্ঞ, তাদেরকে আমরা মানে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে খুব ঘন ঘন তাদের সাথে আমরা বসছি, যাতে পুরো আমার কাজলের কথা শুনে মনে হচ্ছে ব্যাপারটাই রবীন্দ্রময় হয়ে ওঠে। রবীন্দ্রময় নিশ্চয়ই হয়ে উঠবে, আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আবার কাজলের কথা শুনে একটা অন্য কথা মনে হচ্ছে, আমি আপনার দর্শকদের কাছে বলেছি কয়েকবার, যে কাজল ইস্পাত শিল্পে অত্যন্ত দায়িত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, উচ্চ আধুনিকের কাজ করেছে দীর্ঘকাল ধরে। এই কারখানা জীবনের একটা বিশিষ্ট হচ্ছে যে আমি নাও জানতে পারি, এবং দরকার মতো এই ব্যাপারে যারা জানে তাদেরকে ডেকে নিয়ে এসো, তাদের সাহায্য নাও। এতে অনেকে থাকে কি, আমি যে জানি না এটা বলতে তাদের সংকোচ হয়, সুতরাং তার ভুল হোক যাই হোক নিজেই করতে চান। কিন্তু কারখানা জীবনের আমাদের এটা একটা শিক্ষা, যে যদি কাজটা জানা না থাকে, কাজটা জানে কে, তাকে খুঁজে নিয়ে এসে কাজটা তুলে দাও। আমার মনে হয় কাজল এই ভাবনা থেকেও বলছে যে আমরা যে সব জানি তা না, কিন্তু রবীন্দ্র বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে আমরা ডেকে নিয়ে এসে এখানে কাজ করবো, সেটা স্থানীয় স্তরে এবং আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের বিভিন্ন জায়গা থেকে। একদম। এটা নিয়ে আমি একটা জিনিস বলি, মানে তাহলে আরও আপনি হয়তো ব্যাপারটা সহজ হবে। আমরা একটা কুপন সিস্টেম করেছি, 50 টাকার কুপন, ওতে 5টা 10 টাকার কুপন থাকবে, ঠিক আছে? 5টা 10 টাকার বা 10টা 5 টাকার কুপন থাকবে। আমরা 50 টাকা কুপন লোককে দিচ্ছি, যে তোমরা 5 টাকা করে লোকের কাছ থেকে চাঁদা নাও, তোমার কাছে 50 টাকা আসবে, তুমি আমাদের সংস্থাকে দেবে 30 টাকা, 20 টাকা তুমি তোমার কাছেই রাখো। ওই 20 টাকা দিয়ে তুমি বন্ধু বান্ধব নিয়ে তোমার বাড়িতে হোক, তোমার পাড়ায় হোক, তোমার যেখানে তোমার সুবিধা হয়, চায়ের দোকানে হোক, দুটো রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করো। এইটা হচ্ছে আমাদের ভাবনা। এবং এই ভাবনাতে আমাদের এখনো অবধি আমার কাছে যেটুকু ইনফরমেশন, প্রায় আমি এক্সাক্ট প্রায় 30,000 কুপন আমাদের এই প্রসেসে বেরিয়েছে, যেখানে আমরা মানুষকে বলছি যে আপনাকে পুরো পয়সা আপনি রাখুন, আপনি 20 টাকা রেখে রবীন্দ্রনাথকে নিয়ে দুটো কথা বলুন।
চমৎকার। আমি তো কি বলবো, আমি যেরকম ভাবে ভাবতেও পারিনি, মানে এই যে ভাবনার প্রসারতা, যে সবাই অংশ নেন। আপনি এই যে একটা কেন্দ্রীয় স্তরে যে অনুষ্ঠান হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন ক টাকা, 5 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, এবং আপনি নিজের জায়গাতে বসেই রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে পারেন। কাজল, কথায় কথায় মাথার মধ্যে আরও কথা চলে আসছে। ধরো এই সামনে তোমাদের যে 4 দিনের অনুষ্ঠান, 4 দিন, এইখানে রবীন্দ্রনাথের বই, রবীন্দ্রনাথের লেখা, সেটা বিশ্বভারতীর প্রকাশন হোক বা এখন তো লয়টি নেই, আরও অনেকে করেছে, এটা কিছুটা ছাড় দিয়ে রবীন্দ্র অনুরাগীরা আসবেন এই 4 দিন ধরে, তাদের কাছে এই বইয়ের একটা যদি ব্যবস্থা করা যায়, এটা সম্ভব কিনা? এই তোমার সঙ্গে কথা বলতে বলতে মনে হলো যে তাতে 2টো বই, ছোটদের বই, ছোটদের রবীন্দ্রনাথের ছড়ার বই, রবীন্দ্রনাথের প্রবন্ধের বই, একসাথে রবীন্দ্র রচনা বলি না, 1-2টো বই অল্প টাকায় কিনতে পারবে, সেটা কোনো প্রকাশকের সঙ্গে বা কারোর সঙ্গে কথা বলে একটু এগোনো যায় কিনা? হাত কিন্তু সময় আছে, সম্ভব না? এটা আপনি সত্যি খুবই ভালো একটা প্রস্তাব আপনার, খুবই ভালো। এবং এটাতে আমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করব, এবং আমার খুব ভালো, আমি পার্সোনালি আমার খুব ভালো লাগলো জিনিসটা। সম্ভব কিনা, কারণ এই আয়োজনটা তো বিশাল একটা আয়োজন। আমি তো এখানে একটা প্রস্তাব দিয়ে ছেড়ে দিলাম, কিন্তু এই আয়োজনটা তো অবশ্যই, এবং পুরো আয়োজনটার পিছনে একটা আর্থিক দায়বদ্ধতাও থাকে। কোনো প্রকাশক হয় কিনা, মানে আমি অবশ্যই আলোচনা করব। এবং কারণ হাতের কাছে পেলে কোনো অভিভাবক আসলেন, আচ্ছা তার বাচ্চাটা যেন একটা বই কিনলেন, ওই বইটা পড়তে যে একটু চর্চা তো বাড়লো। এরকম আমরা রবীন্দ্রনাথের কিছু কথা, কিছু বাণী, এগুলো নিয়ে আমরা বহু সংখ্যক লিফলেট অলরেডি আমরা প্রচারের মধ্যে দিয়ে করছি। কিন্তু আপনি যেটা বললেন বই, একটু সেটা করা যায় কিনা অবশ্যই দেখব, কারণ আর্থিক দায়বদ্ধতা এবং আর্থিক থাকেই সব জায়গায়। কিন্তু খুব ভালো বলে রাখি, আম্রকুঞ্জ যারা রবীন্দ্র চর্চা করছেন তারা বোধহয় নিজেরা কিছু ওইরকম পুস্তিকাই বলবো, বই না বলে, তারা বের করেছেন। হ্যাঁ, তো সেগুলো ওই রবীন্দ্র ভাবনার নানা রকম দিয়ে সেগুলো একটু যোগাযোগ করতে পারো। সেগুলো আম্রকুঞ্জ সুশান্ত বাবুর সাথে আমাদের যোগাযোগ আছে, ওনার সাথে খুবই ভালো যোগাযোগ আছে, এবং উনি প্রতি মাসে একটি করে করেন, ওয়েব কনফারেন্সিং করেন, এবং আমরা ওনার থেকে বিশেষভাবে আমরা রবীন্দ্রর এই যে আমাদের প্রচার প্রসারের যে আমরা করছি, ওনার থেকে সাহায্য নিচ্ছি। উনি আছেন আমাদের সঙ্গে, এবং রবীন্দ্রনাথ নিয়ে যারাই রয়েছেন সবাই আমাদের সাথে আছে, আমরা সবাইকে নিয়ে একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমাদের এই বই ওখানে রাখা যাওয়ার জন্য আর্থিক ব্যাপারটা তো সত্যি খুব জরুরি। ধরো একটা কলেজ বিল্ডিং বা একটা কলেজ চালানোর জন্য সেইখানে কলেজে যারা পড়াবেন ব্যবস্থা করা, বা কলেজের পরিকাঠামো যেটাকে বলি আমরা, ইনফ্রাস্ট্রাকচার, এই তো একটা মানে 2-4 লাখ টাকার ব্যাপার না, এটা তো। হ্যাঁ, তো এটা তোমরা কিভাবে সংগ্রহ করছো? এটা কি কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো অনুদান বা কিছু, না কি ভাবনাটা কি? আমরা দুটো বাস্তবটা জানতে চাইছি যে কিভাবে করতে। বাস্তবে আমরা তো এটা সোশ্যাল অর্গানাইজেশন, আমরা মানুষের কাছে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, এবং আরো বেশি করে যাব, এটা আমাদের পরিকল্পনা। তারপরে কিছু স্পন্সর জোগাড় আমরা চেষ্টা করব, যারা স্পন্সরশিপ করতে চান, অনুদান। এবং আমরা দেখেছি এই ভালো কাজগুলোতে আমাদের সাথে বহু লোক অলরেডি, মানে এখনো অবধি আমাদের সাথে যোগ দিয়েছেন, এবং আমরা আরও মানুষকে পাবো, এবং মানুষ যে যার নিজের সাধ্যমতোই সেটা করবে, চেষ্টা করবে সেই সাহায্যটা করতে। এবং আমরা ফেজ ওয়াইজ এই জিনিসটাকে এগোবো। আমরা তো কোনো অর্গানাইজেশন নয় যে আমাদের এখানে পুরোটাই সোশ্যাল স্ট্রাকচার। এখানে আমরা সোসাইটি দুর্গাপুরবাসীর কাছেই যাব। আমি আশা করি দুর্গাপুর, এটা একটা দুর্গাপুরের গর্ব, এবং দুর্গাপুরবাসী নিশ্চয়ই চাইবে যে এই গর্ব এবং এই যে কর্মকাণ্ড হচ্ছে তাদের সাথে নিজেদের যুক্ত করে তারাও যাতে গর্বিত হন, সে সবাই গর্বিত হবেন এই কর্মকাণ্ডের সাথে, এবং সবাই আমাদের সাথে হাতে হাত মেলাবেন, এই আশা আমার আছে। এবং আমরা ফেজ ওয়াইজ কলেজটাকে এগোবো। এটা একটা ব্যাপার। আমাদের সাধারণত রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ পৃথিবী জুড়ে পালিত হয়। আমাদের পশ্চিমবঙ্গে বা দুর্গাপুরে তো আমরা এটা নিয়ে অনেক হই হই করি। তার আগেই সামনে পয়লা বৈশাখ,
পড়বে তার আগেই আমরা পয়লা বৈশাখ নিয়ে করি। এবং আপনারা জানেন যে বিশ্বভারতীতে এখন রবীন্দ্রনাথের জন্মদিনটা পালিত হয় পয়লা বৈশাখ, কারণ ওই গরম পড়ে যাবে ছুটে আগে পয়লা বৈশাখ হতো, এখন পয়লা বৈশাখ হয়। তো এর মাঝখানে আমরা দুর্গাপুরে আরেকটা উৎসব, আমি তো রবীন্দ্র উৎসবই নাম দেবো, যে এই যে 4 দিন ব্যাপী শুধু রবীন্দ্রনাথকে রবীন্দ্র উৎসব একটা শুরু হচ্ছে, এইটাকে কতটা সার্বিক করা যায়। যেমন বললাম যে রবীন্দ্রনাথের বইয়ে ওখানে যদি কেউ খোঁজ করলে পাবে কিনা, কিংবা রবীন্দ্রনাথের যে চিত্রকলা একটা বিষয় আমাদের সাধারণভাবেই আমরা সাধারণ মানুষজন চিত্রকলার দিকে খুব ঝুঁকি না, অনেকটা দুর্বোধ্য মনে হয়। যে যেমন ফটোগ্রাফি যেমন কিছুটা বুঝতে পারি এটা কাজলবাবুর ছবি, কিন্তু একটা বিমূর্ত কাজলবাবুর দেখলে পরে আমি ঠিক বুঝতে পারি না আমার একটা, কিন্তু তবুও রবীন্দ্রনাথের চিত্রকলা শুনেছি আমরা অনেক, এগুলো এখন কপি পাওয়া যায়। হ্যাঁ, তো এগুলোর একটা প্রদর্শনী আমাদের দুর্গাপুরে যারা চিত্রকলার মধ্যে আছে তাদের ডাকাটাকি করে তাদের দিয়ে প্রদর্শনী করাতে পারে কিনা, যে লোকে একটু পরিচিত হবে। না আচ্ছা, রবীন্দ্রনাথ কবিতা বা গান ছাড়া এটাও করেছেন। আমি হচ্ছে এক্সিবিশনে যদি এরকম কিছু থাকে যে রবীন্দ্রনাথের অন্যান্য ক্রিয়াকর্ম, তাহলে মানে আমি যে স্টুডেন্টরা যাবে তারা এটা দিয়ে যে রবীন্দ্রনাথকে ছিলেন কবি, ছিলেন কবিতা লিখতেন, রবীন্দ্রনাথকে গান লিখতেন, এটার বাইরে কি রবীন্দ্রনাথ, এই নিয়ে একটা এক্সিবিশন যদি করা যায়, এই উৎসবে না হোক পরের উৎসবে যে তোমাদের কলেজে গেলে, টেগোর কলেজ সায়েন্স অ্যান্ড কালচারে গেলে যেন এইগুলো যদি জানতে পারে কেউ একজনও, তাহলে মনে হয় কিছুটা কাজ হয়। খুবই আপনি একদমই ঠিক বলেছেন। আমরা এই 4 দিন ব্যাপী যে উৎসব আমরা ভেবে রেখেছি, হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্র উৎসব নামটা তো আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ, শুধু রবীন্দ্রনাথকে নিয়েই আমরা ওনার আদর্শই, সময়টাও জানি কিভাবে, দেখো পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখের মাঝখানে একটা সময় অবশ্যই। এবং আপনি যে প্রস্তাবগুলো দিলেন সবকটা ভালো প্রস্তাব, যে চিত্র প্রদর্শনী, বই, আমরা এই 4 দিন ব্যাপী এর মধ্যে যদি নাও করতে পারি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব, অবশ্যই এগিয়ে নিয়ে যাব। না, এটা সব কাজই আজকে বললাম কালকে হয়ে গেল এরকম নয়। আমি যে ভাবনাগুলো বললাম এগুলো প্রধানত আমার দর্শকদেরই ভাবনা। আমি আগের সপ্তাহে যেহেতু ঘোষণা করে দিয়েছিলাম, সব দর্শকরা আমাকে জানিয়েছে যে এই জিনিসগুলো হবে কিনা একবার জেনে নেবেন। কিন্তু এটা কোনো সন্দেহাতীতভাবে বলতে পারি যে দুর্গাপুরের মতো একটা মহকুমার শহরে এই ধরনের উদ্যোগ ভাবা যায় না, শুধু রবীন্দ্রনাথ বা আমি বলবো রবীন্দ্র উৎসব, এবং সেটা চমৎকার একটা সময়, এই তো সময় যেখানে রবীন্দ্র চর্চা করার এবং দুর্গাপুরের চর্চাটাকে আরও এগিয়ে যাবে এবং মূলত পৌঁছে যাবে অনেক বেশি মানুষের মধ্যে। আমাদের সময় ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। আমি একটা কথা না বলে থাকতে পারছি না। হ্যাঁ, বলো বলো। যে কোনো প্রতিষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান হোক, যা কিছুই হোক, তখনই সেটা সার্বিকভাবে সফল হয়। এটা প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছিলেন রবীন্দ্রনাথকে নিয়ে, একটা কথা বলেছিলেন যে সবার একটা ভাব একটা থাকে আর রূপ একটা থাকে, আর ভাব আর রূপের মধ্যে যদি ক্রমাগত স্বাচ্ছন্দ্য চলাফেরা থাকতেই হবে, যদি না থাকে তাহলে সেটা কখনোই সফল হবে না, সে প্রতিষ্ঠানই হোক, অনুষ্ঠানই হোক। এটা কাজল খুব চমৎকার করে বললো একটু কাব্যিক ঢঙে। তবে আমিও কারখানার মানুষ, কাজলও কারখানার মানুষ, আর কাজল তো অনেক গুরুতর দায়িত্ব পালন করেছেন। এই আমাদের কারখানার কথা, প্ল্যানিং দরকার, এক্সিকিউশনও দরকার। এই ভাব আর রূপ যদি তুমি বলো, আমাদের কারখানা জীবনের এটাই ছিল তো মূল মন্ত্র। হ্যাঁ, তো পরিকল্পনা যারা করছেন, একটা চমৎকার পরিকল্পনা হয়েছে। এটাকে কার্যকর করতে হলে কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, দুর্গাপুরকে ভালোবাসেন, তারা একটু এগিয়ে আসুন। তা না হলে কিন্তু এই পরিকল্পনাটাকে সফল করা যাবে না। সুতরাং আমাদের এটা একটা আবেদন থাকতেই পারে। একদম থাকছে, এবং আপনারা সঙ্গে থাকলে আমরা আরো এগিয়ে যাব। কিন্তু আমি একটু দুষ্কর্ম করতে চাই এর মধ্যে, আমাদের হাতে সময় আর একদম নেই। কুইজ হচ্ছে, ছেলে মেয়েদের জন্য কুইজ হচ্ছে। প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা। সভাপতি নিজে এখানে উপস্থিত আছেন, টেগোর কলেজ অফ সায়েন্স অ্যান্ড কালচারের। কুইজ মাস্টার কে আমি জানি, কিন্তু সেটা জানাবো না আপনাদের। কিন্তু কিছু প্রশ্ন আমি আগাম ফাঁস করে দিচ্ছি, যারা তৈরি হচ্ছেন তৈরি হয়ে নিন। এসব প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, আর প্রশ্ন যদি জিতে যান 1 লক্ষ টাকা, তখন আমার ভাগ দেবেন না আমি জানি।
দু একটা প্রশ্ন আগের বার ছিল 1 লক্ষ, এখনো ঠিক মানে এবারের অর্থমূল্য দেখা যাক কাছাকাছি আমরা গতবার থেকে আরো ভালো হবে এটা আশা করছি। গর্ব যে খারাপ না। তো একটা দুটো প্রশ্নপত্র ফাঁস করে দিই। হ্যাঁ করতে পারেন আপনি। আচ্ছা, আম্বেদকর আর রবীন্দ্রনাথের সময়তে দেখা সাক্ষাৎ যোগাযোগ হয়েছিল কোনো সময়? ভেবে দেখবেন, প্রশ্ন আসতে পারে কিন্তু। আচ্ছা, ফ্রয়েড আর রবীন্দ্রনাথের সম্পর্ক, ফ্রয়েডের তত্ত্বে কি রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন? আসতে পারে কিন্তু প্রশ্ন, কারণ খুব জরুরি প্রশ্ন এগুলো। কারণ লেখালেখি সমস্ত কিছুর মধ্যে, ভাবনা চিন্তার মধ্যে এটা থাকবে কি থাকবে না। রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর দুর্গাপুরে এসেছিলেন নাকি কখনো জানেন তো? না হলে খোঁজ নিয়ে জেনে নিন। প্রশ্নপত্র কিন্তু আসতে পারে। কুইজ মাস্টারের সঙ্গে আমার গোপনে কথা হচ্ছে, এটা সভাপতি জানেন না। আপনারা প্রশ্ন জেনে নিন, তৈরি হয়ে নিন, আসুন। আর আজকের মতো শেষ করবো কাজল। তার আগে দর্শকদের বলি যে প্রত্যেক বুধবার অর্থাৎ আগামী বুধবার ঠিক বেলা 2টোর সময় আপনাদের কাছে, আপনাদের দরবারে চলে আসবো। আর এবারে আসবো ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে নিয়ে। তার যুগ্ম সম্পাদক আনন্দময় ঘোষ আসবেন অতিথি হিসাবে। আমরা আপনাদের কাছে আসবো, দেখতে ভুলবেন না। বুধবার বেলা 2টোয় আগামী বুধবার আসছি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের অতিথি ছিলেন কাজল দাস। কাজল, তুমি এসে অনেকক্ষণ কথা বলেছো, আমি একটু বেশি বলেছি মনে হচ্ছে, হতে পারে কাজল, কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। ধন্যবাদ, সবাইকে আনন্দে থাকুন। রবীন্দ্র উৎসবে যোগ দিন। আর মাত্র 10 টাকা দিন, রবীন্দ্র উৎসবে যোগ দিন। টাকা না দিলেও যোগ দিন। আর কুইজ আসতে ভুলবেন না কিন্তু ছেলে মেয়েদের নিয়ে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।